অবশ্যই আমরা বেশি বেশি কিছু চর্চাও করিনি। তো ধন্যবাদ প্রভুজি, আপনার যাতে আশীর্বাদ থাকে আমি আকাঙ্ক্ষা করছি, যাতে আপনি একটু দয়া করে কৃপা করুন। আর আমাদের যত ভক্তরা অংশগ্রহণ করছেন সবার উপরে কৃপা করুন, যাতে সবাই যাতে সাফল্যপূর্ণ ভাবে সফলতাপূর্বক ভাবে যাতে সব শেষ করতে পারে এই কোর্সটা। হরে কৃষ্ণ। তাই তো ঠিক বললাম? হরি বল। হরি। তো আমরা একটা আজকে শুধু ইন্ট্রোডাকশন আছে এই কোর্স নিয়ে, যে কোর্স কি আছে, ভক্তিশাস্ত্রী কোর্স কিভাবে এর আগে আমরা কন্ডাক্ট করব। ব্যাটারিটা এলে আমি একটু বাইরের দিকেও দেখাতে পারবো। আপনাদের কাছে যদি হোয়াটসঅ্যাপ থাকে হয়তো আনন্দ গৌরাঙ্গ পাঠিয়ে হবে, না হলেও কোনো অসুবিধা নেই, আমি জাস্ট মৌখিক ভাবে বলে দিচ্ছি। তো আমরা এটা মায়াপুর ইনস্টিটিউটের আন্ডার থেকে এই ভক্তিশাস্ত্রী কোর্স করছি। অনেকগুলো স্কুল আছে, ঠিক আছে। ইসকন একটা কি এডুকেশনাল সংস্থা, মানে স্কুল, মানে আমাদেরকে শেখানো হচ্ছে গীতা ভাগবত। তো ওর মধ্যেও 3-4টে স্কুল আছে যেখান থেকে স্কুল বা আমরা ইউনিভার্সিটি বলতে পারি ইসকনের মধ্যে। মায়াপুর ইনস্টিটিউট, MIHE বলে, মায়াপুর ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন। আর যারা অনলাইন আছেন তারা হাত তুলতে পারেন, যদি কেউ হাত তুলে তাহলে কোনো কিছু প্রশ্ন থাকে। ওর পিছনে না একটা বাটন আছে, দেখুন তো ওটা জোরে চিপে ডান দিকে, হ্যাঁ পাওয়ার বাটনটা জোরে চিপে রাখুন, চিপে রাখুন, বাস ছেড়ে দিন। অন হয়েছে কিনা দাঁড়ান, আবার অন করো, আবার চিপে। লাগানো না পুরানো ছিল। আচ্ছা তো কাজ করছে না। তো আমরা চর্চা করছিলাম 3-4টে ইউনিভার্সিটি আছে ইসকনের আন্ডারে। তো কার আন্ডারে আমরা পড়ছি? মায়াপুরের আন্ডারে, ঠিক আছে, মায়াপুর ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন। এরকম বৃন্দাবনেও আছে একটা ইউনিভার্সিটি, আর একটা নতুন খুলেছে গোবর্ধন স্কুল অফ গোবর্ধন, মানে এটা হচ্ছে গোবর্ধন ইকো ভিলেজ, মহারাষ্ট্রে। তো এরকম বিভিন্ন ইনস্টিটিউট আছে। তো একটা ইউনিভার্সিটির আন্ডারে আমরা একটা স্কুল খুলেছি ভেবে নিই। ঠিক তেমন ভাবে এখানে একটা মানে চেষ্টা করছি যে আমরা পড়ানোর জন্য সবাইকে। তো বিভিন্ন রকমের শাস্ত্রিক কোর্স হয়, ঠিক আছে। এখানে যারা আছেন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এসছে।
হরে কৃষ্ণ। ঠিক আছে, তো মায়াপুর ইনস্টিটিউট ভক্তি শাস্ত্রী কোর্স, তো কতগুলো কোর্স আছে, শাস্ত্রী কোর্স মানে অনেক রকম। এবার ইংরেজি একটু তো আপনাদের এত অসুবিধা তো হবে না, কারণ আমাদের ম্যাক্সিমাম স্লাইড সব ইংরেজিতেই বানানো, বলার সময় আমরা বাংলাতে মৌখিক ভাবে বলে দেবো। তো কত রকমের কোর্সেস আছে, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, আর কি কি আছে পড়ুন, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম। ভক্তি শাস্ত্রী এক এক করে ধাপ বাড়ছে, ঠিক আছে। এতদিন ধরে আপনারা গীতা ক্লাস করছেন, আপনারা নিশ্চয়ই গীতাও অনেকবার পড়েছেন, অনেকজন ভাগবতমে হবেন। তো ভক্তি শাস্ত্রী 3-4 রকমের এরকম কোর্স হয়। আপনারা এখন প্রথম ধাপে আছেন, যদি তারপরে আপনাদের ইচ্ছা হয় তাহলে ভাগবতমের উপরে আছে। ভাগবতম মানে প্রথম 6 স্কন্ধ যদি আমরা বলি, তাহলে প্রথম 6 স্কন্ধ ভাগবতমের খুব ডিটেলে যখন পড়াশোনা হয় তখন ওইটাকে বলা হয় কি ডিগ্রি, ভক্তি বৈভব। ভক্তি বেদান্ত তার মানে 7 থেকে 12 নম্বর স্কন্ধ, সেটা হয়ে গেল ভক্তি বেদান্ত। আর ভক্তি সার্বভৌম মানে চৈতন্য চরিতামৃত পড়া, এইগুলো হচ্ছে ভক্তি সার্বভৌম। তো ভক্তি শাস্ত্রী ডিগ্রিতে আমরা এসেছি, আপনারা চাইছেন তো কি কি গ্রন্থ আমরা পড়বো বলুন? গীতা, তারপর নেক্টার অফ ডিভোশন মানে ভক্তির সমৃত সিন্ধু, নেক্টার অফ ইনস্ট্রাকশন মানে উপদেশ অমৃত, আর ঈশোপনিষদ। এবার যারা আগে পড়েননি তাহলে কষ্ট আছে, সেটা এখন পড়ে রাখতে হবে, আর ইতিমধ্যে পড়ার চেষ্টা করুন। যাদের এগুলো হয়নি ছুটি বইগুলো তো অন্তত পড়ে রাখবেন, ঠিক আছে। গীতা তো পড়েইছেন, ঠিক আছে, তো উপর নিয়ে নেবেন, ঠিক আছে। এই 4টে বই আমাদের কোর্স মেটেরিয়াল। তো সেটার ব্যাপারে আমি বলবো যে কিরকম ভাবে কোর্সটা এগোবে। কোর্সের কিছু কিছু জিনিস আমরা প্রোভাইড করব, আর কোর্স কিছু ফি আছে, সেই ব্যাপারে আমি ইতিমধ্যে বলবো আপনাদের। তো এক সেকেন্ড, কারো যদি প্রশ্ন থাকে অনলাইন গ্রুপে আপনারা ডাইরেক্টলিও প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। কিন্তু চেষ্টা করবেন ম্যাক্সিমাম মিউট রাখার, কারণ বাড়ির আওয়াজ শোনা যায়। আর ক্যামেরা, হরে কৃষ্ণ, ক্যামেরা সবার অন নেই, হরে কৃষ্ণ। তো আমি রিকোয়েস্ট করবো ক্যামেরা অন করতে, কারণ আমরা কোর্সের স্টার্টিং এ আমরা একটা ফর্ম সবাইকে ফিল আপ করিয়েছি, যাতে সবাই উপস্থিত থাকেন। আর অনলাইন মাধ্যমে উপস্থিত আছেন কিনা একটাই মাধ্যমে আছে বোঝার, কি সবার ক্যামেরা অন আছে কিনা, ঠিক আছে। হরি বল, হরে কৃষ্ণ। তো এই ভক্তি শাস্ত্রীর মাধ্যমে আমরা কি জানতে চাইছি, কি আমরা শিখবো আমরা ভক্তি শাস্ত্র থেকে। তো প্রভুপাদের এই বক্তব্য আছেন, প্রভুপাদ বলছেন যে 1970 সালে, প্রভুপাদ অনেক সময় চিঠি লিখতেন, তো উনি লিখছেন যে আমরা 1970 সালের জানুয়ারি মাসে একটা পরীক্ষা আমরা নিতে চলেছি, তোমরা হয়তো নিশ্চয়ই জানো, ঠিক আছে। তো সেই পরীক্ষা যারা পাস করবেন তাদেরকে কি দেওয়া হবে, একটা ডিগ্রি দেওয়া হবে। এবার ভাববেন যে আমরা তো ডিগ্রি সব ছেড়ে এসেছি ভক্তিতে, তো ভক্তিতে কি ডিগ্রি নেওয়ার উদ্দেশ্য, তাই তো। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল ডিগ্রি। এইসব এর আগে যেগুলো বিদ্যা নিয়েছে সেই বিদ্যাগুলো কি বলবো আমরা, তাদেরকে কি বিদ্যা বলা হয়, জড় বিদ্যা। জড় বিদ্যা সব মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। তারপর ভক্তিবিনোদ ঠাকুর কি বলেন, জীবকে করায় গাধা। তো জড় বিদ্যা অনেক নিয়েছি আমরা, তখন অনেক পড়াশোনা করেছি, কিন্তু যখন মানে অ্যাকচুয়ালি যখন পারমার্থিক বিদ্যা নেওয়ার সময় আসছে তখন আমাদের বয়স বেরিয়ে যাচ্ছে বাবু। তো এই বিদ্যাগুলো তো ছোটবেলা থেকে শেখানো উচিত সবাইকে, তাই না। তো এখানে প্রপাত বলছেন দেখ, এই ডিগ্রির পরে তোমাদেরকে সবাইকে ভক্তি শাস্ত্রীর ডিগ্রি দেওয়া হবে। তো এই পরীক্ষার মাধ্যমে আমি চাইছি যাতে আমার শিষ্যরা খুব মানে নিখুঁত ভাবে এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের যত বই আছে, যত ফিলসফি আছে, যত আমাদের দর্শন আছে, যাতে খুব ভালোভাবে পড়েন। আর এইভাবে তারা নিজেও কি করতে পারবেন, নিজের ফাউন্ডেশনটা ক্লিয়ার করবেন, ভিত স্ট্রং হবে। আর লোককে আমরা যখন প্রচার করব তাহলে তাদের ভিতটা আমরা খুব গাঢ়ভাবে আমরা সুদৃঢ় করতে পারবো, ঠিক আছে। আর এইভাবে আমরা সারা জগতে পুরো বিশ্বে আমরা প্রচার করতে পারবো। তো এটা প্রভুপাদের একটা চিঠি আছে 1969 সালের। তো ভক্তি শাস্ত্রী কিন্তু প্রভুপাদ চাইতেন যে আমরা যাতে ভক্তি শাস্ত্রী ডিগ্রি করি, কারণ এগুলো হচ্ছে, দেখুন, শাস্ত্র অধ্যয়ন করা মানে কি, কে বলবে শাস্ত্র অধ্যয়ন করলে কি কি ফল পাওয়া যায়, কেউ বলতে চাইবেন?
বিমলা মাতাজি, সুধাংশু প্রভু আছেন, তপতী মাতাজি, কাজল মাতাজি। শাস্ত্রের এই সব পড়ে কি আমরা কি লাভ করতে চলেছি? এখানে কেউ বলতে চাইবেন? হাত তুলতে বলতে পারেন। শাস্ত্র পড়লে কি হয়? হ্যাঁ, বলুন। ও অনেক কিছু বলে, কিন্তু এখন কিছু বলছে না। বলুন। হ্যাঁ, পারমার্থিক জ্ঞান লাভ হয়, তাতে কি হবে? হ্যাঁ, প্রভু বলুন। পারমার্থিক জ্ঞান লাভ হয়, ভগবান সম্বন্ধে জানা যায়। জানার পরে কি হয়? কৃপা, কৃপা লাভ হলে তারপর কি হবে? কৃপার পরে কিছু হবে? আপনি, আমরা আস্তে আস্তে ভিত দিচ্ছিলাম, আপনি পুরো উপরে চলে গেলেন। ভগবত প্রেম লাভ হয়, ভগবত প্রেম লাভ হয়, কিন্তু আস্তে আস্তে যেতে হবে। ঠিক আছে, আলটিমেট এম সুধাংশু। তো ভগবত প্রেম লাভ হয়, কিন্তু তার আগে কি কি হয়? হ্যাঁ মাধব, আমরা কি আমরা কি প্রথমে জানতে হবে, তারপরে সেবায় জুড়তে হবে, তারপরে সেবাতে ভগবান যদি খুশি হয় তখন আমাদের কৃষ্ণ প্রেম লাভ। বাহ, খুব ভালো, শুনতে পাচ্ছেন সবাই? তো সেবায় যখন আমরা জানতে পারি, তারপরে একটা কি জিনিস হয় সেটা আপনারা বলেছেন, কিন্তু আমরা এই ভক্তি শাস্ত্রী যখন আমরা কোর্স করছি, শাস্ত্র পড়লে, শাস্ত্র অধ্যয়ন করলে কি হয়? আমাদের চেতনার বিকাশ হয়। আর আস্তে আস্তে আমাদের যে গুণগুলো আছে, রজগুণ, তমগুণ, সেই আস্তে আস্তে সত্যগুণের দিকে আমরা এগোতে শুরু করি। আর তার ফলে কি হয়? সত্যগুণে আসলে কি হবে? ব্রাহ্মণের গুণ কি? সত্যগুণে থাকা না তমগুণে থাকবে? শাস্ত্র মানে কি? শাস্ত্র জ্ঞান সূর্যের সমান, সেই জগৎটাকেও দেখতে পাবে, নিজেকেও দেখতে পাবে, ভগবানকেও দেখতে পাবে। এটাই তো উদ্দেশ্য না? একটা হ্যালোজেন লাইট যদি চলে যায় স্টেডিয়ামে, তাহলে কি হবে? সবকিছু পরিষ্কার পরিষ্কার দেখতে পাবেন, আপনি নিজেকেও দেখতে পাচ্ছেন। দেখুন, এই লাইটটা যদি না থাকতো, এখন তো আমরা প্যান্ডেল প্রোগ্রাম করছি, মন্দির থেকে প্যান্ডেল প্রোগ্রামে চলে এসেছি, তাই তো? তো এই লাইটটা যদি না থাকে, প্যান্ডেলের মধ্যে কি হবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে না আমি নিজেকে দেখতে পাবো, না অন্য কিছু দেখতে পাবো, কিছুই দেখতে পাবো না। নিজেকেও দেখতে পাচ্ছি না, অন্য কি বাইরের জগতেও কিছু দেখতে পাচ্ছি না। যখনই প্রকাশ আসছে, তাহলে কি হবে? নিজেকেও দেখতে পাচ্ছি, বাইরের জগৎকে দেখতে পাচ্ছি। আর অ্যাকচুয়ালি সেটা হচ্ছে শাস্ত্রের কাজ। ভগবানের জ্ঞান পেলে কি হয়? এই জগৎটাকে বুঝতে পারি, আমরা নিজেকেও বুঝতে পারি, আর ভগবানকে বুঝতে পারি। আর এইটাই হচ্ছে সত্যগুণের লক্ষণ। ঠিক আছে? তো এইসব শাস্ত্র পড়ে আমাদের উদ্দেশ্য এটাই জানার, যে আমরা যাতে সত্য গুণে আসতে পারি, আর ভগবানের সেবা ভালোভাবে সত্য গুণেই করা যাবে। রজতম গুণে সেই সেবা ঠিক মতো করাই যাবে না। ঠিক আছে? এই কারণে খুব দরকার আমাদেরকে, সেজন্য প্রভুপাদ চাইতেন যাতে আমরা ব্রাহ্মণের মতো গুণ যাতে আমরা লাভ করি। আর এই 4টে বই যদি কেউ খুব ভালোভাবে পড়ে, তার জন্য কি হবে? তার মধ্যে এই গুণগুলো বিকাশ হবে। এটা আমাদের উদ্দেশ্য। এবার না হলে কিছু করার নেই, কারণ আমরা খাটছি না তার পিছনে। ঠিক আছে? নাহলে বিগ্রহ সেবা করে কি চাইছি? আমরা কি করতে চাইছি? যাতে আমাদের চেতনা যাতে বিকাশ হোক। তো এখানে আমরা কিছু নিয়মাবলী আছে, কারণ আপনারা এখন এই কোর্সটা অনেকদিন চলবে। আমরা বলবো যে কটা কি কিরকম কি কি জিনিস আছে, সেটার ব্যাপারে আমরা চর্চা করব। তো এখানে কি কি নিয়ম আছে সেটা আমরা বলতে চাইছি। এই পুরো কোর্সে কেউ পড়বেন অনলাইনে কারা কারা আছেন? আচ্ছা থাক, আমি বলে দিচ্ছি, কারণ ইংরেজিতে আছে, আমি বাংলাতেই বলে দিচ্ছি। প্রথম নিয়ম হচ্ছে, সকলেই কিন্তু সঠিক সময়ে উপস্থিত হবেন, আর পুরোটা কোর্সে থাকার চেষ্টা করবেন, কারণ পুরোটা কোর্সে না থাকলে ডিগ্রিও হবে না। প্রথম অ্যাটেন্ডেন্স। আর কিভাবে প্রপারলি, কেমন বৈষ্ণব মানে মানে আমাদের ড্রেস, বেশভূষা সেই অনুযায়ী, যেমন মাথায় তিলক থাকবে, গলায় কণ্ঠিমালা তো আছেই, না থাকলে কোনো অসুবিধা নেই, বাট তিলক আর ধুতি কুর্তা, বৈষ্ণবীয় শাড়িতে, তো বৈষ্ণবের তো ঠিক আছে। অ্যাটলিস্ট ভেতর থেকে ভক্ত না হয়ে থাকি, বাইরে থেকে তো অ্যাটলিস্ট থাকি, তাই তো? ঠিক আছে। নেক্সট, কেউ যদি কিছু প্রশ্ন করতে চান বা কিছু এক্সট্রা পয়েন্ট, কারণ আমরা এরকম একটা কোর্স আছে যে একজন কেউ বলছে না, সবাই কিন্তু এই কোর্সে সবাই কিন্তু নিজের মন্তব্য রাখবেন। তো দ্বিতীয়, হাত তোলার চেষ্টা করবেন। আর যারা অনলাইন আছেন, তারা ওখানে 2-3টে অপশন আছে, কেউ যদি জানে, ওখানে একটা হাত তোলারও অপশন থাকে। সবাই জানেন হাত তোলার অপশনটা?
কে কে জানে, কে কে জানে না? অনলাইনে যারা জুমে ক্লাস করেছেন, হাত তোলার একটা অপশন থাকে। তো খুব যদি অসুবিধা হয় ক্যামেরা অন করে হাত তুলুন। আর সবার ক্যামেরা অন নেই, আমি রিকোয়েস্ট করবো যাতে যাদের ক্যামেরা অন নেই তারা ক্যামেরা একটু অন করলে খুব ভালো হয়। কারণ আমরা একটা নিয়ম ওইটার উপরেও আসছি যে ক্যামেরা না অন করলে তাদের অ্যাটেন্ডেন্স পুরো জিরো ধরা হবে। ঠিক আছে, পুরোপুরি ভাবে তাদের অ্যাটেন্ডেন্স জিরো, অ্যাটেন্ডেন্স ধরাই হবে না। ঠিক আছে, নেক্সট। তৃতীয় হচ্ছে আমরা যারা যে কেউ মন্তব্য রাখছে, হয়তো ভালো মন্তব্য হতে পারে, হয়তো সেই বিষয়বস্তুর অন্যদিকেও মন্তব্য হতে পারে, তাতে আমরা কোনোদিন কাউকে মানে সেটাও আপনারা রাখতে পারেন, যেরকম আপনার মনের মন্তব্য আছে সেটা আপনারা রাখতে পারেন। ঠিক আছে। চতুর্থ, কেউ আশেপাশে কথা বলবেন না, চারিদিকে এদিক ওদিক নিজেদের মধ্যে সাইড টক করলে মানে ডিস্ট্রাকশন হয়। পঞ্চম, ফোন যদি যদি আছে আপনাদের সাইলেন্ট করে বসুন, ফোন না না রিসিভ করলেই ভালো। কারণ প্রত্যেক সোমবার 4টে থেকে 7টা একটা তপস্যা আছে ফোন না রিসিভ করা। তো মাঝখানে আমরা কিছুক্ষণের ব্রেক দেবো, ওই সময়টা আপনারা যেতে আসতে পারেন। ঠিক আছে। সিক্সথ, আমরা হয়তো অনেকের অনেক কিছু মন্তব্য থাকবে, তারা মানে অনেক কিছু ব্যাপার থাকে যে আমরা হয়তো নিজের মনের ব্যাপারে কিছু প্রকাশ করলাম, তো সেটা আমরা ক্লাসের মধ্যে রাখার চেষ্টা করবো, এরকম না যে সবাইকে বাইরে বলে বেড়াচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? নেক্সট, আমরা যখন ক্লাস করতে এসেছি, তো তার মানে এই নয় যে আমি আমি হচ্ছি ভক্তি বৃক্ষের লিডার, আমি আমার আমার একটা ইয়ে আছে, মান আছে, সম্মান আছে, আমি যেটা বলবো সেটাই কিন্তু সব ঠিক হবে, এরকম মানে আমাদের পোস্ট পজিশন বা আমাদের স্থিতি থেকে নিয়ে আমরা অনেক সময় আমরা অনেক কিছু ইয়ে রাখি, মন্তব্য রাখি। ঠিক আছে, বা আমি হয়তো ক্লাসে আছি, আমি নিজের হয়তো কিছু করতে চাইছি না, এখানে সবাই সমান। ঠিক আছে, সবাই নিজের মন্তব্য রাখতে পারে, নিজের অভিব্যক্তি করতে পারেন, যা মনের ইচ্ছা আছে বা যা কোনো প্রশ্ন আছে সবাই বলতে পারে। ঠিক আছে, নিজের পোস্ট থেকে বা নিজের মানে আমাদের পজিশন থেকে আমরা সেই জিনিসটা ব্যবহার না করে আমরা সামান্য ভক্তের মতোই আমরা সবাই আচরণ করব। ঠিক আছে, এটা প্রত্যেকেরই, আমার জন্য, সবার জন্য, সবাই। ঠিক আছে। নেক্সট, কেউ এবার আমরা অনেক সময় কি করি, এই এতে কিছু কিছু আমরা প্রশ্ন জিজ্ঞেস করব। ঠিক আছে, আপনারা এতদিন ধরে ভক্তি পথে আছেন, প্রশ্ন মানে হালকা, অত প্রশ্নও থাকবে না খুব একটা। তো আপনাদের কি দায়িত্ব, যখন আমরা প্রশ্ন জিজ্ঞেস করছি তাহলে আপনারা চেষ্টা করুন মানে হয়তো সহযোগিতা করার, বা আপনার মনের মধ্যে যে বিচার আছে, যা পড়ে এসছেন, কি জানেন, সেটা আপনি প্রকাশ করার চেষ্টা করুন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি হ্যাঁ, আর কোনো কিছু যদি আপনার পছন্দ না হয় করার মতো, তাহলে আপনার নাও করতে পারেন, বলে দেবেন না আমার এটা নিয়েছে। গ্রুপ অ্যাক্টিভিটি আমরা অনেক সময় করাই, আপনারা নিজেদের মধ্যে 2টো গ্রুপ করুন, 3টে গ্রুপ করুন, অনেক সময় আমরা এই করি। কারণ এই ক্লাস হচ্ছে একটু আলাদা, নর্মাল গীতা ক্লাস থেকে এই ক্লাসগুলো একটু আলাদা হয়। ঠিক আছে, ওকে। 9 নম্বর, আমরা চাইছি যাতে আপনারা নিজের খুব ভালোভাবে যাতে এই কোর্সটা যাতে পাস করে বেরোতে পারেন, আর ভক্তি শাস্ত্রী ডিগ্রি আপনাদের যাতে সকলের হোক, এটা আমাদের শুভকামনা, আকাঙ্ক্ষা আছে আমাদের। ঠিক আছে, তো এইভাবে অনেকগুলো কিছু কিছু নিয়ম আছে, আমরা নেক্সট এতে যাচ্ছি। তো প্রভুপাদ কি বলতেন নিয়মের উপরে? দেখুন, আরেকটা জিনিস, যারা অনলাইন আছেন, কারণ আগেকার সময় এই নিয়মগুলো যখন বানানো হয়েছে তখন অনলাইন নিয়মগুলো ছিল না। তো অনলাইন নিয়ম হচ্ছে স্পেশালি যারাই আসছেন ক্লাস করতে সবাইকে ক্যামেরা অন না করলে অ্যাটেন্ডেন্স 0 মার্ক করা হবে। তো এটা কিন্তু অনন্ত গৌর সুন্দর প্রভু খুব স্ট্রিক্টলি আমাকে বলেছেন, যারাই আর অ্যাটেন্ডেন্স গুলো আমি নিয়ে নেবো, বাইরের ক্লাসের অ্যাটেন্ডেন্স প্রভু নেবেন, আপনি নিতে চান এখানকার ক্লাসে, তো আজকের অ্যাটেন্ডেন্সটা আপনি নেবেন। ঠিক আছে, আজকে শুধু ইন্ট্রোডাকশন হচ্ছে, কিন্তু এর পরের বার থেকে নেক্সট সোমবার থেকে আমাদের পুরোপুরি ভাবে অ্যাটেন্ডেন্স শুরু হয়ে যাবে। নেক্সট, তো প্রপাত কি বলছেন যে যখন যেমন ভাবে আমরা কোনো স্কুলে যাই, কলেজে যাই, তো সেখানকার নিয়ম পালন করতে হয়,
ঠিক তেমন ভাবে আমরা এখানে যে ইনস্টিটিউটে আছি, যেখানে ইসকনের আন্ডারে আমরা আছি, এখানকার নিয়ম চেষ্টা করুন পালন করার। নিয়ম যদি ঠিক মতো পালন না হয়, স্পেশালি কয়েকটা নিয়ম আছে, 75% অ্যাটেন্ডেন্স লাগবে প্রত্যেকের অন্তত, ঠিক আছে? 75% মানে 4/3 ঠিক আছে? আর প্রত্যেকটা মডিউলে, এরকম না যে পুরো কোর্সের মধ্যে, এরকম 5 ভাগে এই কোর্সটা ভাগ করা আছে। আমি আস্তে আস্তে বলবো 5 ভাগে মানে কি কি ভাগ আছে, প্রত্যেকটা ভাগে কিন্তু আসতে হবে, ঠিক আছে? তো এটাই প্রভুপাদ এখানেও বলছেন যে আপনারা চেষ্টা করুন যাতে নিয়ম পালন করার, ঠিক আছে? উনি এটাও বলছেন যে যেমন ভাবে গুরুকুলে আগেকার দিনে কি হতো, ছেলেরা যেত গুরুর আন্ডারে পড়াশোনা করতে। তো আমরা এই জন্য এসছি যে গুরুকুলে যেমন পরিবর্তন করা হতো নিজের কিসের চরিত্রের, তাই তো? নিজের আমাদের মানে আধ্যাত্মিক চেতনা যাতে বিকাশ করতে হবে। ভক্তি শাস্ত্রী কোর্স শুধু মুখস্থ করে লিখে দিলাম তাও নাই, এতে কিন্তু আপনি কতটা বুঝতে পেরেছেন শাস্ত্র সেটাও বোঝা যাবে। তো আমরা এখানে নিজের চরিত্র বা আমাদের নিজের ক্যারেক্টারকে পরিবর্তন করতে এসেছি। এটাই হচ্ছে আমাদের ভক্তি শাস্ত্রীর কি করার উদ্দেশ্য, ভালো ভক্ত হতে পারি আমরা যাতে। তো ভক্তি শাস্ত্রীর এম কি আছে, যে কি আমরা লাভ করতে চলেছি এখানে, এটা আমরা এখানে দেখছি। যাতে ভক্তরা কি করেন, প্রভুপাদের কি মন বা কি ইচ্ছে আছে, কিভাবে শাস্ত্র প্রস্তুত করেছেন, সেই ভাবটা যাতে আমরা গ্রহণ করতে পারি। কারণ ভক্তি শাস্ত্রীতে কি হবে, যখন গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, আগে মানে গীতা পড়বেন, অন্যান্য শাস্ত্রগুলো পড়বেন, এই চারটে যেটা আমরা বললাম, প্রভুপাদ কিভাবে ওই শ্লোকগুলোকে আমাদের সামনে প্রস্তুত করেছেন সেই জিনিসটা বোঝা, ঠিক আছে? তো এইগুলো এখানে বলা হচ্ছে যে প্রভুপাদ কিভাবে প্রচার করেছেন সেই ভাবটাকে আমাদের নেওয়া, কারণ আমরা প্রভুপাদের ফ্যামিলি আছি, অন্য কোনো গুরুর তো ফ্যামিলি না। গৌড়ীয় বৈষ্ণবের মধ্যেও প্রভুপাদের যে ফ্যামিলিটা আছে তার মধ্যে আমরা আছি, অন্যান্য গৌড়ীয় মঠেও তো না আমরা। তো আমাদের বোঝার চেষ্টা করা উচিত যে আমাদের গুরু, পরম গুরু ছিল প্রভুপাদ, গুরুর গুরু, তিনি কিভাবে চাইছিলেন যাতে ভক্তি শাস্ত্রকে লোকেদের কাছে তুলে নিয়ে আসতে। এই জিনিসটা আমরা খুব চেষ্টা করব এই ভক্তি শাস্ত্রের কোর্সে বোঝার জন্য। তো এই কোর্সে এবার হচ্ছে ঠিক এর ব্যাপারে যে কোর্সে কি কি হবে, ঠিক আছে? তো দেখুন কয়েকটা জিনিস আছে কোর্সে। প্রত্যেক প্রথমে তো ভেবে নিন 5টা মডিউল আছে। মডিউল মানে কি, 5 ভাগে এই কোর্সটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে? 5 ভাগের মধ্যে কি কি ভাগ আছে, একটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 1 মানে প্রথম ভাগ। প্রথম ভাগে কি কি বই আছে কেউ কে বলবে, কে জানে? নিজে থেকে বলুন কি বই হতে পারে প্রথম ভাগে। ভগবত গীতা, আচ্ছা। আর গীতা কিন্তু প্রথমে নাই, কারণ একটু হেভি বই আছে, তাই না? সেজন্য প্রথমে আছে ছোট বই। কোন বই? উপদেশ অমৃত। তো প্রথম ভাগে উপদেশ অমৃত আর আরেকটা বই আছে ছোট বই, কি বলুন? ঈশোপনিষদ, ঠিক আছে? এটাকে বলে ইউনিট 1। এবার ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, 3 ভাগ হলো, তাই তো? ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এগুলো ভগবত গীতারই 3টে ভাগ। প্রথম 6 অধ্যায়, মাঝখানের 6 অধ্যায়, আর পরের 6 অধ্যায়। বুঝতে পেরেছেন? ইউনিট 2 তে প্রথম 6 অধ্যায় গীতার, ইউনিট 3 তে পরের 6 অধ্যায়, মাঝখানের 6 অধ্যায়গুলো, আর ইউনিট 3 তে কি লাস্টের 6 অধ্যায়। তো এটা হয়ে গেল গীতা। আর ইউনিট 5 এ কি থাকলো, কোন বইটা থাকলো কে বলবে? এখানে কেউ জানেন? চৈতন্য চৈতামৃত নেই মাত্র। ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি রসামৃত সিন্ধু, সেটা কোথায় থাকলো? পঞ্চম। তো আমরা শুরু করব পরের সপ্তাহ থেকে, আপনাদের প্রত্যেকের হাতে যাতে একটা বই থাকে। কি, কোন বইটা? প্রথম কি বললাম, ইউনিট 1 উপদেশ অমৃত, ঠিক আছে? উপদেশ অমৃত আমরা আস্তে আস্তে শুরু করব। আস্তে আস্তে কি মানে পরের ক্লাস থেকে শুরু করছি, ঠিক আছে? হরে কৃষ্ণ। যারা অনলাইন আছেন, বিমলা মাতাজি, সুধাংশু প্রভু, আপনার প্রশ্ন আছে কিছু? হাত তুলেছেন? আচ্ছা, আপনার হাতটা আপনি নামাতে বললে আমি নামিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আপনার ক্যামেরা অন নেই কেন? ক্যামেরা অন করুন। আর কে থাকলেন? সুধাংশু প্রভু। আর আচ্ছা, সবারই মোটামুটি আছে।
ঠিক আছে, এবার 5টা ইউনিট হলো। পরের পরের বার থেকে আমরা কি করব, দেখো প্রত্যেকটা ইউনিট 5 ভাগের মধ্যে যারা অনলাইন অ্যাটেন্ড করছেন, তো আমরা ফিসের ব্যাপারে বলে দিই। অনলাইন যারা অ্যাটেন্ড করছেন তাদের জন্য 500 টাকা করে প্রত্যেকটা ইউনিটের, মানে 5 ভাগে ভাগ করা হয়েছে, তার মানে কভার কত হলো, 2500 টাকা। ঠিক আছে, তো এটা হলো। এবার প্রত্যেকবারে দেওয়ার মানে একবারে দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে আপনারা দিতে পারেন 5 ভাগের জন্য। ঠিক আছে, তো 500 টাকা হচ্ছে অনলাইনের জন্য। আর যারা ফিজিক্যালি এখানে অ্যাটেন্ড করছেন, কারণ যেহেতু প্রসাদেরও একটা ব্যাপার থাকে, তো তাদের জন্য 1000 রুপিস। ঠিক আছে, 1000 টাকা একটা মডিউলের। হ্যাঁ, হুম, 5টা ইউনিটে এর মধ্যে কিছু কিছু টাকার তো বই আছে। ঠিক আছে, আমরা তো, হ্যাঁ, বই থাকবে, একটা একটা আলাদা মডিউল, একটা বই হবে, সেটা আমরা দেবো আপনাদের। আর মানে এই বই আনন্দ বসন্ত পেপার, কোর্সের বই তো আপনাদের কাছে হবে, গীতা ভাগবতম এই তো আছে। গীতা আর ছোট বাকি সব আমি এক কাজ করছি, আপনাকে আমি জানাচ্ছি সেই ব্যাপারে। ঠিক আছে, তো আপাতত আপনি এটা ক্লিয়ার রাখুন। ঠিক আছে, আমি আরো আপডেট করে দেবো, আপনার যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে পরের সপ্তাহের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেই কোর্সের এই ব্যাপারটা তো আপাতত এই জিনিস। দ্বিতীয়, আমরা প্রত্যেকবারে কিন্তু পরীক্ষা নেব। এই 5টা বইয়ের জন্য, মানে 5টা মডিউলে 5 বার কিন্তু পরীক্ষা হবে। কি রকম পরীক্ষা হয়? প্রথমবার হয় ওপেন বুক পরীক্ষা, মানে বই খুলে। বই খুলে মানে এই নয় যে বই খুলে সবকিছু লিখে দিলেন, এরকম এরকম প্রশ্নও থাকবে না যে আপনি বই খুলে সবকিছু লিখতে পারবেন, কারণ কিছু তো বুদ্ধি লাগাতে হবে। সেটাও যে কিছু তো বুদ্ধি না লাগালে আপনি লিখতে পারবেন না। তো তার মধ্যে 60% পাস মার্কস আছে, মানে 60% আপনাকে পেতে হবে পাস করার জন্য। তো কিরকম এই জিনিসটা থাকে, যেমন একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে, কথার কথা, অর্জুন প্রথম অধ্যায়ে কিন্তু ওনার মনের মধ্যে অনেক এসছে, প্রশ্ন এসছে। কি প্রশ্ন এসছে, যে আমি যদি যুদ্ধ করতে যাই তাহলে কি হবে, তাহলে অনেক কিছু ঘটনা ঘটবে, তার জন্য আমাকে যুদ্ধ লড়া উচিত না। তো কি কি কারণ ছিল অর্জুনের মনে, সেই কারণগুলো বর্ণনা করুন। আর এই জিনিসটা মানে ভালো করে বর্ণনা করুন, কি কি কারণ ছিল, আর কি কি সমাজে কি কি প্রভাব পড়তে পারে। এটা তো একটা সিম্পল পাতি কোশ্চেন জিজ্ঞেস করছি, এবার এটা তো উত্তর কোথায় আছে বলুন, গীতাতেই আছে। আর প্রভুপাদ কি বলেছেন সমাজের, তার মধ্যে একটা জিনিস এটা জিজ্ঞেস করা যেতে পারে, যে প্রভুপাদের মনোভাব কি ছিল, যে কি কারণে সমাজে কি কি মানে এই গন্ডগোল ঘটতে পারে। যে অর্জুন মাথায় বললো না যে স্ত্রীরা অপবিত্র হয়ে যাবে, তারপরে কি কি হতে পারে। তো এটাও আমরা কোশ্চেন অ্যাড করে দিলাম। ঠিক আছে, সমাজে কি কি হতে পারে, অর্জুন যে জিনিসটা দেখতে গিয়ে সেই প্রশ্ন, সেইগুলো ওনার মনের মধ্যে এসেছিল, 5টা সংশয় ছিল। তো সেটা আপনারা লিখুন, আমরা ক্লাসের মধ্যে করবো। এবার কোথায় থেকে লিখবেন, বই থেকে লিখবেন, আর সেই কারণগুলোকে লেখা। তো এমন ভাবে দেখুন 60% মার্কস হচ্ছে ওপেন বুকে, একটু তো, কিন্তু এবার কিন্তু আপনার পরীক্ষা হবে এবার, তো আপনার বাংলায় লিখবেন সবকিছু। এরকম একটা মডিউলে ভাবুন ঈশোপনিষদ আছে, বা ভক্তির ভক্তির সমৃদ্ধ সিন্ধু আছে, তো সেখান থেকে হয়তো 3টে বা 4টে বা 2টো 3টে কোশ্চেন থাকবে ওপেন বুক। ওয়ার্ড লিমিট হচ্ছে 700-800টা অক্ষরে আপনাকে লিখতে হবে। এরকম না যে বাস লিখে যাচ্ছি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি, যত কম শব্দে মানে সঠিক ভাবে আপনাকে লিখতে হবে। ঠিক বুঝতে পেরেছেন? আমি আজকে, মানে অনেকে কি করেন, আমি আজকে কি রান্না করলাম, আমার কি, আমি কিভাবে ভক্ত হলাম, আমার কি হলো, আমার জীবনে কি কি তারপর হলো, ব্যাস ওই গল্প লিখে এসছেন, কি পাবেন মার্কস বলুন, কি হবে তারপরে? তা তো ওনাকে খুব বড় করে মুখ করুন আর রসগোল্লা খান, তাহলে ওখানেই ফেল। কেন? কারণ যেই জিনিস জিজ্ঞেস করা হয়েছে তিনি অন্য কিছু লিখে এসছেন, অনেকেই করেন তাই তো, পরীক্ষায় যেমন স্কুলে হতো। ঠিক আছে, তো তো মন শাস্ত্র, মানে মনটা শাস্ত্রের ভিতরে ভালো করে করে, যেটা প্রশ্ন প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে প্রভুপাদের কিছু কিছু জিনিস, সেটা আমাদেরকে লিখতে হয়। কি কি করতে হয় দেখুন, ওপেন বুকে একটু প্রবলেম আমি বলে দিচ্ছি। 3-4 রকমের পরীক্ষা হয়। একটা হচ্ছে ক্লোজ বুক পরীক্ষা, মানে আপনার এমন কোশ্চেন পেপার সেট করা হলো যাতে আপনাকে স্মৃতি শক্তির পরীক্ষা করা হয়। এই ওপেন বুকে কি হবে, আপনি কতটা বুঝলেন সেটা পরীক্ষা করা হচ্ছে, জিনিসটা কতটা বুঝেছেন।
আর দ্বিতীয়, আপনার এই ক্লোজ বুক পরীক্ষাতে যখন আমরা বই বন্ধ করে পরীক্ষা নেব, তার মানে কি, আধ ঘন্টা টাইম দেওয়া হবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে, মানে রিক্ত কি বলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বাংলায় কি বলি আমরা, শূন্যস্থান ভরো। তারপরে এরকম ভাবে ট্রু ফলস অনেক কিছু থাকে, কি ঠিক কি ভুল, বা হয়তো ম্যাচ করতে হয়, অনেক কিছু করতে হয়, সেগুলো পাতি বাচ্চাদের মতোই থাকে, কিন্তু তার জন্য পড়তে হবে। তো সেই পরীক্ষাতে আপনার একটু বুদ্ধির কতটা আপনি মুখস্থ করেছেন সেটা ওই বইটাতে পেয়ে যাবেন, কি কি নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবো। আর প্রভুপাদ অনেক কিছু উদাহরণ দেন ভাগবত গীতা ভাগবতমে, ঠিক আছে, নৌকার উদাহরণ বা অনেক কিছু বোঝানোর জন্য ওইগুলো জিনিস, ওইগুলো থেকে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি, উদাহরণ থেকে। হ্যাঁ, তো সেই পরীক্ষাগুলো কিন্তু যেহেতু এর জন্য এতে 65% মার্কস কিন্তু পেতে হবে, ঠিক আছে, না পেলে আবার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। কিন্তু এতে কিন্তু একটু নিয়ম আপনার, কারণ ডিগ্রি পাচ্ছেন না, ইসকনের একটা ডিগ্রি আছে, ভ্যালু আছে, সেই জন্য এতে এরকম আছে। তারপর শ্লোক মুখস্থ করা, শ্লোক অনেক কম আছে, যতটা আপনার গীতাতে হয়তো অনেকটাই জানেন, এখানে অনেক কম শ্লোকই জিজ্ঞেস করা হয়, কিন্তু সেই শ্লোকগুলো আপনাকে মুখস্থ করতে হবে। কারণ এইসব ভক্তি, সরি, নেক্টার অফ ইনস্ট্রাকশন মানে কি, উপদেশ অমৃত, উপদেশ অমৃততে আপনাদের 3-4টে শ্লোক আছে, সেগুলো আপনাকে মুখস্থ করতেই হবে। ভক্তিতে কি বৃদ্ধি করে আমাদের, জানেন তো, ভক্তিতে আমাদের কি, আমাদের মানে খুব ক্ষতি করে, এগুলো জিনিস, 6টা ভক্তদের মধ্যে সঙ্গ কি হয়, কিভাবে আমরা সঙ্গ লাভ করি, এগুলো শ্লোক খুব জরুরি আছে। তো এইগুলো আপনাদের মৌখিক ভাবে জিজ্ঞেস করা, আর তার মানে যদি আপনি ভালোভাবে বুঝাতে পারেন ব্যাস তাহলেই হলো, খুব একটা বেশি চাপ নেই এতে, ঠিক আছে। তারপর সাধনা, সাধনা তো ঠিক আছে, আপনারা যা সাধনা করছেন ওটা কোনো ব্যাপার না। আর অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সের মধ্যে অ্যাটেন্ডেন্স আর আচরণ, তাহলে 75%, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স আর অনলাইনের জন্য যারা যারা আছেন, ক্যামেরা অন করে অনলাইনে সবাই যাতে উপস্থিত থাকেন, সবাই কিন্তু, হ্যাঁ, যখন বলা হচ্ছে অন করতে তখন সবাই অন করে, সবাই এদিক ওদিক আছে। হরে কৃষ্ণা, ক্যামেরা অন না থাকলে অ্যাটেন্ডেন্স 0, এটা কিন্তু পুরোপুরি ভাবে সেদিন আপনি অ্যাটেন্ডেন্স পাবেনই না, এটা আপনি ক্লিয়ার থাকুন, এর পরের ক্লাস থেকে আমরা খুব স্ট্রিক্টলি আমরা ফলো করবো। ওকে, ঠিক আছে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? ওপেন বুক মানে আরেকটা জিনিস, ওপেন বুকের মধ্যে যখন পরীক্ষা লিখছেন আপনারা 700-800 শ্লোকের মধ্যে কিছু প্রথম কিছুটা মানে ভূমিকা লিখতে হয়, 1-2 লাইন, আর নিচের লাইনে আপনি যা লিখেছেন সেটা কিন্তু সার তত্ত্ব, হ্যাঁ আমি এতটুকু কি লিখলাম তারকে 2-3 লাইনে বর্ণনা করো। আর মাঝখানে আপনি যা বুঝেছেন, প্রভুপাদ অনেক জায়গায় শাস্ত্রে মানে গীতাতে অনেকগুলো কিছু লিখেছেন নিজে থেকে, ওনার শব্দটাকে নিজের ভাষায় যাতে তুলে ধরতে পারেন, আর সাথে রেফারেন্স দিতে হয় কোথায় লেখা আছে সেটা। কারণ আমরা যেমন প্রভুপাদ এটাই চাইতেন, যাতে আমাদের মুখে হাতে যাতে শস্ত্র এরকম থাকে, যাতে মনে হবে যে শস্ত্র আমরা ধরেছি, যখন দরকার যেই শস্ত্রের সেই শস্ত্রটাকে আমাদেরকে মানে হাতে নিয়ে রাখতে হবে। কেউ যদি আপনাকে কোনো প্রশ্ন করলো, মায়াবাদ কি, মায়াবাদকে খণ্ডন করার জন্য কিছু জিনিস তো জানতে হয়, তাই না? এবার প্রভুপাদের বইয়ে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি, এটা কিন্তু একদিক থেকে প্র্যাকটিস হচ্ছে আপনার, কোথায় কি লেখা আছে সেটাকে আপনাকে তুলে ধরে, এবার বই তো খোলা আছে, এই এতে আপনাকে টাইম দিয়ে দেওয়া হবে, ওপেন বুক পরীক্ষা মানে আপনাকে টাইম দিয়ে দেওয়া হবে, এতদিনের মধ্যে কিন্তু কি করতে হবে তোমাদের, পরীক্ষাটার মানে প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা বাড়িতে এসে মুখস্থ না, বই খুলে নিজের মনে যা জানো সেটা ভেবে চিনতে তারপরে পরীক্ষার উত্তর দাও, ঠিক আছে। এটা আপনাদের দায়িত্ব। এবার যদি ফেল হয় কেউ, আবার পরীক্ষা লিখতে হবে। ফেল অনেক সময় মানে কি, হয়তো আমি বললাম কি, আমরা জিজ্ঞেস করলাম নদীর ব্যাপারে, আর সে পড়েছে গরুর ব্যাপারে, ঠিক আছে। এবার নদী কাছে গরুকে আনতে হবে, আর গরুর ব্যাপারে লিখে চলে এসছে, তো সেই জিনিসটা অনেকে আমরা অনেক সময় করি, কিন্তু ওইভাবে কিন্তু আমরা তো পরীক্ষা পেপার দেখবো। আর একটা জিনিস, বই দেখতে পারবেন, পাশের খাতা দেখবেন না, আমার স্ত্রী কে লিখলো, কি লিখলো, আমার পাশের প্রতিবেশী কে লিখলো, ওর খাতায় টুকে আমি টুকে দিলাম। আর কি, হ্যাঁ আমরা বুদ্ধিমান থাকি অনেক সময়, যে উপরের লাইনটাকে উপরে করে আর নিচেরটাকে নিচে, বাস উপর নিচ করে বাস আমাদের খাতা কমপ্লিট, তাই তো অনেক সময় করি। কিন্তু এখানে সব বিজ্ঞ বিজ্ঞ লোক বসে আছে খাতা চেক করার জন্য, আমিও থাকবো বা অন্যান্য যারা আছে সবাই চেক করবেন। তো ওইভাবে লিখলে কিন্তু দুজন, যে দেখিয়েছে সেও 0 পাবে, আর যে দেখেছে সেও 0 পাবে, তো দুজন কিভাবে বুঝবো যে কার কাছ থেকে কে দেখেছে, দুটোকেই 0 করে দিতে হবে। দেখে লিখবেন না, প্রপাদের বই দেখে লিখে দেখতে পারেন, কিন্তু অন্যান্য খাতা থেকে কারো দেখার দরকার নেই। কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেবেন, আমার বুঝতে পারছি না, ঠিক আছে। এইটা কিন্তু কোর্স, সেই জন্য আমরা নিয়ম, একটু নিয়ম আছে, আমরাও এইভাবেই করেছি। আর অনন্ত সুন্দর তো অনেক স্ট্রিক্ট, অনেক স্ট্রিক্ট, আমি ওনার নির্দেশেই কিন্তু যা বলছি, ওনার
এতেই বলছি, ঠিক আছে? তো আপনাদের কিন্তু এগুলো নিয়ম মানে কিছুটা খুব একটা বেশি মানে কঠিন কিছু নেই, ইজিলি সব করতে পারবেন, ঠিক আছে? ক্লাস করলেই সব হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? মোটামুটি কিছুটা বুঝতে পেরেছেন? আশা করছি আমরা যদি সপ্তাহে একদিন করে হয় তো 1.5 থেকে 2 বছরের মধ্যে শেষ হবে, কারণ মাঝে মাঝে অনেক সময় ফেস্টিভযাল হয়ে যায় বা কিছু কিছু জিনিস থাকে। একটা দেখুন এনওআই যেটা আছে মোটামুটি 5টা 6টা ক্লাসে উপদেশ অমৃত, 5টা 6টা ক্লাস, আর সেরকম ভাবেই 6টা ক্লাসের মধ্যে এসব নিষেধ, 6টা ক্লাসের মধ্যে হয়ে গেল। এবার বাকি গীতাতে কিছুদিন সময় লাগবে, আর এগুলোতে 6-7 সপ্তাহের মধ্যে বাস চেষ্টা করি আমরা, ঠিক আছে? তো এই কটা জিনিস। লিখতে পারবেন না, অন্য কাউকে বলবেন, উনি লিখে দেবেন, ঠিক আছে? কারণ এইতে পরীক্ষাতে এইটা না লিখলে কিছুটা তো লিখতে হবে, কতটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছুটা নিয়ম আমরা অফকোর্স যেহেতু আপনারা করছেন, কিন্তু ভক্তি শাস্ত্রের ডিগ্রির কিছু তো ভ্যালু আছে, আপনাকে কিছুটা তো বুঝতে হবে, কারণ গীতা শাস্ত্র আপনারা অলরেডি পড়েছেন, এরকম না যে পড়েননি। এত ভয় পাবেন না যে আরে কি লেখো না লেখো, বই থেকেই প্রশ্ন আছে, কোথায় অন্য কোথাও থেকে থোড়াই জিজ্ঞেস করছি আমরা, আর বই থেকেই উত্তর দেবেন, সবকিছুই আছে আপনার কাছে, সেটাকে গুছিয়ে লেখা, এইটা হচ্ছে একটা এবার কবে পড়াশোনা করেছি আমরা, কত বছর হয়ে গেল, না, পড়াশোনার কোনো বয়স নেই, আমরা এখনো পড়ছি, ক্লাস তো করছেন কিনা এখনো বলুন, শিখছেন। তো এটাও একদিক থেকে কি ভালোভাবে প্রস্তুতিকরণ করা, ভালো করে লিখতে গুছিয়ে লিখতে পারলে অসুবিধা নেই, আস্তে আস্তে সব হবে, মনে করানোর জন্য আছে তো অন্য কিছু, এবার অনেক কিছু প্রশ্ন থাকে, ঠিক আছে? এবার প্রিপারেশন, আমরা অনেক কিছু পড়ে আসতে বলবো, যে বাড়ি থেকে আপনারা কিছু কিছু জিনিস পড়ে আসতে পারেন, ঠিক আছে? যেমন গীতাতে আগে আমরা বলে দিই যে এগুলো এগুলো আপনারা পড়ে আসবেন। হ্যাঁ, তো প্রথম শ্লোকটা উপদেশ অমৃতের, পরের ক্লাসে একটু পড়ে আসবেন, ঠিক আছে? হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ প্রভুজি। আমি অ্যাকচুয়ালি আই উড লিভ দ্য ক্লাস নাও। হ্যাঁ প্রভু, আমার একটা পরে আমাকে আমার ক্লাস শুরু করতে হবে, হ্যাঁ প্রভু, সাপ্তাহিক যা ক্লাস করাই। হ্যাঁ, আর হিন্দি ক্লাস আছে, বুধবারে বাংলা করাই আমি। তো আমি ক্ষমা চাইছি আপনাদের, আপনারা খুব ভালোভাবে স্টার্ট করেছেন, প্রবাহ আছে, খুব স্পিড, এভরিথিং ভেরি গুড। তো আমি এখন আপনাদের থেকে পারমিশন নিচ্ছি টু লিভ দ্য ক্লাস। ওকে, হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এবার এখানে দেখুন, যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে যে প্রভু, আপনারা ভূমিকা পড়েছেন গীতাতে, একটা কোশ্চেনের উদাহরণ দিচ্ছি যে কেমন প্রশ্ন থাকে, বলুন না, ওপেন বুক মানে বই খুলে পরীক্ষা। তো 3টে জিনিস বলুন প্রভুপাদের, মানে প্রভুপাদের কি মুড ছিল, কিভাবে ওনার কি ভাব ছিল, কোথায় লেখা আছে, মানে কোথায় থেকে দেখে আপনাকে বলতে হবে প্রভুপাদের কি মনোভাব নিয়ে প্রচার করেছেন। তো কোথায় থেকে বোঝার চেষ্টা করুন, কোথায় থেকে তুলতে হবে আপনাকে, ভূমিকা থেকে, ঠিক আছে? স্টার্টিং গীতা থেকে একটা এটা প্রশ্ন, ঠিক আছে? গীতার ভূমিকা, আর ইসকনের কি গুরুত্ব আছে এই জগতে, প্রভুপাদ ওখানে লিখেছেন, সেটাকে আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে, আর আপনাকে নিজের মনের হিসাবে কিছু কিছু পয়েন্টস ওইটাকে বোঝানোর চেষ্টা করতে হবে। খুব একটা কঠিন কি বলুন, আপনাকে একটু পড়তে হবে আর বুঝাতে হবে, বুঝিয়ে লেখা, সিম্পল জিনিস, আর শ্লোক মুখস্থ করা, কিছু কিছু জিনিস করতে হবে, কারণ শাস্ত্র পড়লেই কি হবে, আমাদের চেতনা খুলবে, এটা জোর জবরদস্তি শাস্ত্র পড়ানোর জন্য এইভাবে আমাদের কিছু কিছু জিনিস আছে সবাইকে করানোর জন্য, ঠিক আছে? এখানে তো হিন্দিতে একটা পেপার আছে প্রভুজি, তো বাংলা আমাদের কাছে কোনো প্রশ্ন নাই, না হলে বুঝিয়ে দিতাম যে কিভাবে একটা প্রশ্নের উত্তর লেখা উচিত। তো এটা হিন্দিতে আছে মাতাজি, হিন্দিতে পড়বো? আচ্ছা, তো প্রথম প্রশ্ন এখানে তো দেখাই যাচ্ছে না হয়তো, আমি মুখে বলে দিচ্ছি মৌখিক ভাবে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, भगवत गीता के अध्याय 14 में श्लोक और उनके तात्पर्य के आधार पर अपने शब्दों में वर्णन करें। की शब्द की वर्णन करें, किस तरह से आप व्यक्तिगत रूप से रजोगुण तथा तमोगुण से प्रभावित हैं। আমরা কিভাবে নিজের জীবনে, এটা আমরা নিজেই জানি আমরা কিভাবে রজোগুণ তমোগুণে আছি,
এটা লেখা কোনো বড় জিনিস? ব্যাস ধার লিখতে শুরু করুন। মানে বুঝতে হবে যে আমি কোন জিনিসটা রজগুণে করছি, কোন জিনিসটা তমগুণে করছি। ঠিক আছে? তারপর দ্বিতীয়, किस तरह आप व्यवहारिक तरीके से सतोगुण विकसित कर सकते हैं? কিভাবে আপনি সত্যগুণে আসতে পারেন সেটা আপনি নিজের বর্ণনা করুন। এটা এবার দেখুন, গীতাতে লেখা আছে সত্যগুণ রজগুণের ব্যাপারে 14 অধ্যায় 17 অধ্যায়। কিন্তু আপনি নিজের জীবনে কিভাবে অ্যাপ্লাই করবেন তখন তো মাথা লাগাতে হবে, তাই না? এটাই কিন্তু আপনাদের প্রশ্ন, যে আপনি নিজের জীবনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা লিখুন। খুব বড় জিনিস না, কিন্তু একটু খাতায় পেন নিয়ে লিখতে হবে, ভাবতে হবে, লিখতে হবে, এটাই। তো এবার ইনি যা লিখেছেন, দাঁড়ান এক সেকেন্ড। ইনার উত্তরটাও পড়ে দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। আমরা কি বললাম প্রথমে, একটু ইন্ট্রোডাকশন থাকবে কিছুটা, তাই তো? প্রশ্নের উত্তর লেখার সময় কিছুটা 1-2 লাইন লিখলেন, বেশি না। তারপরে কি লিখবেন? মেইন জিনিসটা আপনার উত্তর, আর লাস্টে কনক্লুশন। তো উনি উত্তর লিখেছেন, প্রথমে দিয়েছেন পরিচয়, ঠিক আছে? तो रजोगुण की ऐसे लिखছেন, रजोगुण जो आकांक्षा या काम से उत्पन्न होता है ना, उसे कहते हैं रजोगुण। কোথায় লেখা আছে रजोगुण? हरे कृष्ण प्रभु। हरे कृष्ण। यस प्रभु, यस माता जी, हाथ तुलून। हाँ माता जी बोलून, বিমলা माता जी बोलिए, বিমলা माता जी। हरे कृष्ण। শোনা যাচ্ছে। अगर हिंदी में आपके पास में कोई कुछ बताने का या लिखा हुआ है तो आप मेरे को वो दे सकते हैं, मैं हिंदी में ही हाँ, समझ ये- लूंगा। मैं हिंदी बांग्ला दोनों समझती हूँ। ठीक है चलेगा माता जी। हिंदी वाला आपको एक ये चाहिए है ना, रिटन डॉक्यूमेंट, मिल जाएगा माता जी, मिल जाएगा माता जी। हरे कृष्ण। তো সিম্পল জিনিস, অত বেশি চাপের কিছু নেই, ঠিক আছে? তো এবার দেখুন এখানে কি বুঝতে হবে, উনি কিন্তু কোথায় লেখা আছে সেই জিনিসটা সেটা লিখছেন। এরকম না যে নিজের মনে লিখছেন। প্রভুপাদের কোন কোন শ্লোক কোন তাৎপর্য, 18 অধ্যায় 3য় শ্লোক, এই জিনিসটা লেখা। কোথায় থেকে সেই জিনিসটা বল, যেমন লয়ার কি করে, সেকশন নাম্বার, ক্রিমিনাল কোড সেকশন নাম্বার দিস, সেকশন নাম্বার দিস, 1 সেকশন নাম্বার কি বলে 344 ধারা, এত নম্বর। তো আমরা ওইটাই করছি যে কোন শাস্ত্রে কি লেখা আছে, যাতে আপনার শাস্ত্রের উপর কমান্ডটা বাড়ে। তো এখানে এই অ্যান্সারেও আপনি বুঝতে পারবেন, আমরা পাঠিয়ে দেবো। এটা দেখলে আপনি বুঝে যাবেন যে গীতাতে কোন অধ্যায় কি আছে, ওটা ব্র্যাকেটে লিখে দিচ্ছেন, আর সংস্কৃতে সেই শব্দটাকে লিখে দিচ্ছেন। তার মানে কি আপনি বইটা পড়েছেন আর কোথায় কি আছে সেটা জানেন, ঠিক আছে? এই অ্যান্সারটা দেখলে বুঝে যাবেন। এনিওয়েজ এইভাবে উনি বলছেন যে আমি রজগুণ কি আছে, যে और जो क्रोध का भी कारण है उसे कहते हैं कामात क्रोधो विजायते। रजोगुण হচ্ছে ক্রোধের কারণ, আর রজগুণের মানে कामनार कारण, वासनार कारण, जिसके लक्षण आसक्ति, सकाम कर्म, गहन उद्यम तथा अनियंत्रित इच्छा है। भगवत गीता 14 अध्याय 19 নম্বর শ্লোকে লেখা আছে এটা, ঠিক আছে? तथा तमोगुण जो अज्ञान से उत्पन्न होता है उसके लक्षण है, মানে রজগুণ আর তমোগুণের কথা বললাম না, তো উনি কি করেছেন, কি আছে ওটা একটু সংক্ষেপে লিখলেন। তমোগুণটা কি? तमोगुण जो अज्ञान से उत्पन्न होता है जिसके लक्षण प्रमाद तथा आलस्य और नींद है, মানে ঘুম আর মানে অলসতা, এটা। তো এটা কোথায় লেখা আছে, আবার ব্র্যাকেটে লিখেছেন, প্রমাদ আলস্য নিদ্রা, মানে এটা ভগবত गीता 14 अध्याय 8 নম্বর শ্লোকে আছে। यही सारे अनर्थों के कारण है। सिंपल, खूब कम शब्द। और यह सत्य जानकर भी मैं इनमें बुरी तरह से जकड़ा हुआ हूँ। ठीक है, तो এভাবে মানে নিজের উত্তর লিখছেন। ऐसी कठिन स्थिति में से निकलने के लिए मेरे लिए एक ही मार्ग है, वह है सतोगुण में स्थित होना, जिसकी व्यवहारिक विधि है कृष्ण भावनामृत का अभ्यास। ভক্তির মাধ্যমে সত্যগুণে আসা, এটাই একটা একমাত্র উপায় যাতে আমি রজগুণ আর তমগুণ থেকে উঠতে পারি, এটাই বোঝাচ্ছেন। তো ওটা কোথায় লেখা আছে এই জিনিসটা, যে কৃষ্ণ ভক্তি করলে আমরা সত্যগুণে আসবো, তো এটা বলছেন গীতাতে, ভগবত গীতাতে একটা শ্লোক, প্রভুপাদেরই ব্যাখ্যা, গীতাতে 14 অধ্যায় 17 নম্বর শ্লোকে লেখা আছে, ঠিক আছে? এটা একটা উদাহরণ যে কিভাবে আপনি উত্তরটা লিখবেন, ঠিক আছে? খুব একটা চাপের বিষয় নয়, সিম্পলই আছে। তো এবার আমি কি কি করছি, আমার জীবনে কি কি জিনিস আছে যেটা আমি তমগুণে রজগুণে করছি আর আমি সত্যগুণে আসতে পারবো, এটাই উনি লিখেছেন। আপনারা দয়া করে একবার দেখে নেবেন, আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে? পড়ছি না আমি আর বেশি। হরে কৃষ্ণ।
তো এবার পরের বাংলাতেই লিখবেন। বাংলাতে বাংলা আমি দেখছি, চেষ্টা করছি, পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাকে। বাংলার উত্তরগুলো আমি পাঠানোর চেষ্টা করছি, ঠিক আছে? কারণ আমরা প্রথম দেখুন আমাদের কাছে যা এখনকার ম্যাটেরিয়াল আছে এতদিন হিন্দি আর ইংলিশেই হয়েছে, তো বাংলাতে আমরা শুরু করেছি। আস্তে আস্তে আমি চেষ্টা করছি যদি বাংলায় পাওয়া যায় পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর না আমি বাংলাতে বলছি, উত্তর আস্তে আস্তে আপনাদেরকে পেয়ে যাবেন। বলে দিলে এই শ্লোক নাম্বারগুলো আর অধ্যায় নাম্বার বলে দিলে আমরা ঠিক খুঁজে পাচ্ছি। হ্যাঁ, ওদের রেফারেন্স থাকে যে এই অধ্যায় থেকে আপনাকে এই প্রশ্নের উত্তর লিখতে হবে, তারপর আপনি খুঁজুন। এরকম না যে পুরো ভগবদ্গীতা থেকে সব খুঁজুন, এরকম থাকে না। শ্লোকটাও লেখা থাকে যে এই শ্লোকে দেখুন ঈশব নিষেধ এতে আপনাকে 6টা মানে ভালো বৃত্তি আছে যে আমাদেরকে ভক্তদের সাথে করা উচিত। ওখানে লেখা থাকবে যে এই শ্লোক থেকে আমরা ভক্তদের মধ্যে কিভাবে আমরা প্রেমের আদান প্রদান করতে পারি, তো সেটা তো আছে রেফারেন্স, ওখান থেকে লিখুন। তার মানে ওই শ্লোক নম্বর 2 এর বা 3-4 এ আছে যেটা, সেটা সেখান থেকে দেখে লিখতে পারেন। তো খুব একটা বেশি চাপের জিনিস নেই। নেক্সট, তো প্রভুপাদ এটাই বলছেন যে আমি বারবার এটাই যাতে বলছি যাতে আমাদেরকে খুব ভালোভাবে গীতা ভাগবতের ফিলসফিটাকে বুঝতে হবে, ঠিক আছে? আর তার জন্য আমাদেরকে খুব সূক্ষ্মভাবে শাস্ত্র পড়া উচিত, প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা দিনে, প্রতিদিন। আর এইভাবে আমাদেরকে শাস্ত্র পড়তে পারলে কিন্তু আমি ভালোভাবে প্রচার করতে পারবো, ঠিক আছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো আপনাদেরকে আর একটা দুটো জিনিস বলার জন্য, তো মোটামুটি আমরা কভার করে নিয়েছি। কারো কোনো প্রশ্ন আছে অনলাইনে? কারো কোনো প্রশ্ন আছে? তপতি মাতাজি, কাজল মাতাজি, সুধাংশু প্রভু, বিমলা মাতাজি, কোনো প্রশ্ন আছে? কেউ কিছু জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন। এখানে কারো কোনো প্রশ্ন? সব চাপে চলে এসছে, খুব পড়তে হবে, একটু তো পড়তে হবে, কিন্তু টেনশন নেওয়ার কিছু নেই। হ্যাঁ, কে জিজ্ঞেস করছে? বলছিলাম যে মানে উত্তর লিখতে গেলে রেফারেন্সটা দিলে সবচেয়ে ভালো। বিনা রেফারেন্সে লিখেই যাবে না, এটাই আপনাদের পরীক্ষা করা হচ্ছে যে আপনি লয়ারের মতো কতটা আপনি ইয়ে আছেন। এরকম না যে আপনার মাথায় সবকিছু আছে, কারোই মাথায় কিছু নেই, আপনার দেখেই কো লিখছেন। কিন্তু ওই শ্লোকে কোথায় লেখা আছে তাৎপর্য, মানে 14 অধ্যায় 19 নম্বর টি লিখে দিলেন, বা আমরা কি লিখি 14.19 পি পারপট, প্রভুপাদের তাৎপর্য। শ্লোক থাকলে শুধু 14-19, 14 অধ্যায় 19 শ্লোক। হ্যাঁ, আর যখন তাৎপর্য লিখছি তখন বাংলায় লিখে দিলেন কি বাংলায় কি তাৎপর্য আর তাৎপর্যটা, হ্যাঁ, না তো ছোট করে লিখে দিলেন ব্যাস, ঠিক আছে? এই কটাই। তো খুব একটা চাপ নেই। আমরা চাইছি যাতে আপনারা কোর্স করুন, এরকম না যে ভয় মানে ভয়ের চোটে, এরকম না, বাট একটু সিরিয়াস হতে হবে। যেরকম এর আগে পড়েছেন ওইরকমই পড়ুন, কিন্তু একবার একটু মাথা খুলে বই তো খুলবেন, মাথাও খুলুন, আর সেই হিসাবে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো আচ্ছা প্রভু অনলাইনে কিভাবে প্রভু? অনলাইনে তো আছেই, তো আমরা এখন অনলাইনেই করছি। না মানে কি এই পরীক্ষার পরীক্ষার জন্য এখানে আসতে হবে, অনলাইনে পরীক্ষা হবে না, ঠিক আছে? ও সেই দিন চলে আসবে, ঠিক আছে। আর ওপেন বুক আপনারা বাড়িতে বসে আপনারা শুধু খাতা জমা করে দেবেন। ক্লোজ বুকের দিন আসতে হবে, ঠিক আছে? মানে বই বন্ধ করে যেদিন পরীক্ষা হবে আমরা কোশ্চেনও দিয়ে দিবো। ক্লোজ বুকে এরকম থাকে যে কোশ্চেন আগেই দিয়ে দেওয়া হয়, আপনার বাড়ি থেকে তৈরি করে আসুন, খালি স্থান ভরুন, আগে থেকে বাড়ি থেকে প্রিপেয়ার করে এসছেন, এখানে শুধু সেটাই আবার জিজ্ঞেস করা হবে যে বুঝতে পেরেছি, সেরকম কোনো বড় জিনিস না, কোশ্চেন আগে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? শুধু সিম্পল জিনিস। হ্যাঁ, ওই আমরা যেটা একটা ম্যাটেরিয়াল দেবো না, স্পাইরাল বাইন্ডিং, ওতে অনেকগুলো জিনিস থাকে, সেটা থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন। মৌখিক পুরো পরীক্ষা হয় যখন আমরা ভাইবা শ্লোক জিজ্ঞেস করছি, শ্লোক আর তার মানে। তো খুব কম শ্লোক আছে, আপনারা ওর থেকে বেশি শ্লোক জানেন, গীতার শ্লোকগুলো ওর থেকে বেশি জানেন, এখানে তো কম শ্লোকই আছে, বাস বেসিক মিনিমাম যতটা দরকার সেটা, ঠিক আছে? হরে কৃষ্ণ। তপতি মাতাজি, হরি বল। কিছু প্রশ্ন? আপনি আনমিউট আছেন মাতাজি। আওয়াজ আসছে না আপনার, জানি আওয়াজ আসছে না মাতাজি। কাজল, যাই আমি পরে আপনাদের সাথে কথা বলবো। সুধাংশু প্রভু, সবাই কিন্তু ক্যামেরা অন রাখতে হবে শুরু থেকে, নাহলে হরে কৃষ্ণ। হরি বল। বিমলা মাতাজি, হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোনো প্রশ্ন নেই কারো? হরে হরে কৃষ্ণ, ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।